আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। একদিকে বিএনপির কর্মসূচি, অন্যদিকে ক্ষুব্ধ ছাত্র জনতা। এমন অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারি মাস ঘিরে যদি সরকার অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তাহলে এই সরকার ভুল করবে। ক্যান্টনমেন্ট থেকে বাধা দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করব। আমাদেরকে 6 মাস পরে এসে খুনি হাসিনার ফাঁসির দাবিতে, খুনি হাসিনার বিচারের দাবিতে। আমি 19 সালে জয়েন করি, 21 সালে চাকরি চলে যায়। আমি 20 সালে এসপির বিরুদ্ধে, আমি যেখানে কর্মরত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরিচ্যুত করে। সেই অভিযোগটি ছিল আমার নামে একটি ভুয়া কাবিন দেয়। ভুয়া কাবিন দিয়ে আমাকে বলছে যে আমি চাকরির আগে বিয়ে করছি, যেই কাবিনের মধ্যে আমার নাম, ঠিকানা, জেলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। একদিকে বিএনপির কর্মসূচি, অন্যদিকে ক্ষুব্ধ ছাত্র জনতা। এমন অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারি মাস ঘিরে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি কি আদৌ তারা সফল করতে পারবে? আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে প্রতিবাদ জানিয়ে সার্জিস বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ভাই বোনদের হত্যা করেছিল, সেভাবেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ 24-এর আন্দোলনের সময় হানাদার বাহিনীতে পরিণত হয়েছিল। এরা প্রতিনিয়ত দেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার দমিয়ে রাখছে। এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদাবাজি। এদিকে রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্লিন নেতৃত্ব নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। অন্যদিকে সার্জিস আলম আরো বলেন, খুনি হাসিনা নাকি খুব দ্রুত বাংলাদেশে আসবে। বিভিন্ন নেতাকর্মীরা জেল থেকেই কথা বলছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। আমরা স্পষ্ট করে বলছি, জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে, তারা ওই হায়নাদারের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবেন। তবে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এরপর তার জন্য অপেক্ষা করবে ন্যায় বিচারের মঞ্চ এবং শেষ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর হবে। তরুণদের ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের জেনারেশন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে। বাংলাদেশে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। সার্জিস আরো বলেন, আমাদের যদি এই লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে এক মুহূর্তের জন্য দমে যাওয়া চলবে না। 2024 সালে 1500 মানুষের জীবন উৎসর্গ হয়েছে, 2500 জন শহীদ হয়েছেন, আর এক যুগ পরে হয়তো 10,000 মানুষের জীবন যাবে। এই পরিস্থিতি ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সেই সুযোগ আমরা কখনো হতে দিতে পারি না। যদি সরকার অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তাহলে এই সরকার ভুল করবে। ক্যান্টনমেন্ট থেকে বাধা দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করব।
আমাদেরকে 6 মাস পরে এসে খুনি হাসিনার ফাঁসির দাবিতে, খুনি হাসিনার বিচারের দাবিতে, ছাত্রলীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়। এই আমাদের রাজপথে আমাদের ভাইদের শহীদের রক্ত এখনো শুকায় নাই। বারবার আমাদেরকে বিচারের দাবিতে আওয়াজ তুলতে হয়েছে, অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের জন্যই, সংস্কারের জন্যই তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই, আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেন। ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী আমাদের এই বীর চট্টলার বুকে, যে বীর চট্টলায় ওয়াসিমের রক্ত, শঙ্কর রক্ত, ফারুকের রক্ত এখনো রাজপথে লেগে আছে, সেই রাজপথে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। খুনি ছাত্রলীগের হায়নারা আজকে আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, আমরা যে আমাদের ভাই বোন তাদেরকে হারিয়েছি, যারা আহত হয়েছে তাদের যে ন্যায্য বিচার, সেটার ব্যাপারে আমাদেরকে সরকার থেকে, প্রশাসন থেকে আশ্বস্ত করবে এবং আমরা অতি দ্রুত সরকার থেকে, প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক কার্যকরী পদক্ষেপ দেখতে পারবো বলে আমরা আশা করি। আমাদের প্রায় 6 মাস পূরণ হতে যাচ্ছে, আমরা এই সরকারের কাছে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি নাই। আমাদের ভাইদের রক্ত এখনো রাজপথে লেগে আছে। আমরা যেদিন 29শে জুলাই প্রেস ক্লাবে কর্মসূচি দিয়েছিলাম, আমাদেরকে এখান থেকে ছাত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে বেদরক পিটিয়েছে, আমাদের 2000-এর অধিক ভাই জীবন দিয়েছে। আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত এই সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নিবে না আমি এখান থেকে উঠবো না, আমরা এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে বাধা দেওয়া হয়, সেটা যদি ভারতের দালালি করে সেই দালালরা বাধা দেয়, যে সেটা যদি আমাদের বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাধা দেয়, তাহলে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করব। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা প্রদান করা হবে না, আমরা এখানে অনশন চালিয়ে যাব। আপনাদের মনে হচ্ছে এখানে আমরা গুড়ি কয়েক দাঁড়িয়েছি, কিন্তু না, এটা দ্রুত সময়ের মধ্যে বৃহৎ আকার ধারণ করবে। যদি সরকার অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তাহলে এই সরকার ভুল করবে। আমি 19 সালে জয়েন করি, 21 সালে চাকরি চলে যায়। আমি 20 সালে এসপির বিরুদ্ধে, আমি যেখানে কর্মরত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরিচ্যুত করে। সেই অভিযোগটি ছিল আমার নামে একটি ভুয়া কাবিন দেয়। ভুয়া কাবিন দিয়ে আমাকে বলছে যে আমি চাকরির আগে বিয়ে করছি, যেই কাবিনের মধ্যে আমার নাম, ঠিকানা, জেলা, বয়স কোনো কিছুরই মিল ছিল না, আমার সম্পূর্ণ সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুর সাথে মিল ছিল না। এবং কি যেই ছেলের নাম ছিল ওই কাবিনের মধ্যে, সেই ছেলেও আয়সা বলছে যে এই কাবিন আমার সাথে এই মেয়ের বিয়ে হয় নাই, দেন এই অভিযোগও আমি করি নাই, আর যদি আমি অভিযোগ করে থাকি আমি সরাসরি আয়সা সেই অভিযোগ প্রত্যাহার করে যাচ্ছি, এরকম বলে গেছে। বলে যাওয়ার পরেও আমাকে চাকরি, ওদের মূল উদ্দেশ্যই ছিল তাদের অবৈধ আদেশ মানি নাই, এই জন্য আমাকে চাকরিচ্যুত করবে। তখন এএসপি আমাকে একটা খারাপ প্রস্তাব দেয়, সেই খারাপ প্রস্তাবের প্রেক্ষিতে আমি তার উপরে এসপির কাছে একটা অভিযোগ করি। তখন তাদের সিনিয়র অফিসার বিধায় তাদের ওইটা অভিযোগটা কোনো প্রকার তদন্ত করে নাই, তদন্ত না করে আমার বিরুদ্ধে তারা ভুয়া কাবিন দিয়ে আমাকে চাকরিচ্যুত করে। আমার চাকরি হয়েছিল 18 সালে আর চাকরিচ্যুত হয়েছি 19 সালে। হ্যাঁ, আমার চাকরির বয়স ছিল মাত্র 9 মাস। 9 মাসের মাথায় আমার চাকরিটা গেছে, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, অসুস্থ ছিলাম, তো ডিউটি করতে পারিনি কয়েকদিন। তো এরা কি করছে, আমার জোর করে বাসায় পাঠিয়ে দিচ্ছে, বলছে বাসায় চলে যাও। তো 10-15 দিন মতো বাসায় ছিলাম। এরপর এসে দেখি হচ্ছে আমার জোরপূর্বকভাবে লিখিত নিছে, তুমি চাকরি করতে পারবে না বলে, মানে একটা লিখিত নিয়ে নিছে জোরপূর্বকভাবে। ওইভাবে হচ্ছে আমার চাকরিটা, মানে ওইরকম আর কি, চাকরিটা চলে গেছে। অভিযোগ বলতে হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তার অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, তো ওইটাতে রাজি ছিলাম না বিধায় এরপর থেকে আমার পিছনে এরা হচ্ছে বিভিন্ন ভাবে লেগেছিল যে চাকরিটা মানে করতেই দিবে না। তো শেষমেশ সেভাবে আর কি চাকরিটা গেছে আর কি, যে ওদের প্রস্তাবে রাজি হয় নাই। তো ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা যে
থানা না, আমি ছিলাম হচ্ছে ব্যাটালিয়ানে SPBN 2-তে, ওখানে যে সিইউ বলতেছে আরও আছে আর কি, রিজার্ভ অফিসারে ওনার কারণে। বুঝি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নারীরা এটা শিকার হইতেছে, অনেক সবাই তো হচ্ছে একভাবে দেখতেছে না, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে খুব খারাপ চোখে হচ্ছে মেয়েদেরকে দেখে, মহিলা পুলিশকে দেখে ওদের প্রস্তাবে রাজি না হলে কোনো একটা ক্ষতি করে দেখবেন যে চাকরিটা কে ফেলছে, এটা হচ্ছে অবস্থা। আলাদা বলতে আসলে ডিআইজি স্যারের কাছে আপিল করছিলাম, তো ডিআইজি স্যার তো এটা মানবে না, বসে এরকম কোনো নিয়ম নাই, তুমি যদি অন্য কোথাও যাও, উনি হুমকি স্বরূপ বলছিল যদি অন্য কোথাও যাও তাহলে তুমি এটার কোনো ইয়ে পাবা না, তো এই জন্য আশা ভেঙে গেছিল, আর কিছু করতে পারিনি।